এটি একটি অবশ্য দ্রষ্টব্য অনুপ্রেরণামূলক চলচ্চিত্র। এটি আমার জীবনের সবচেয়ে কঠিন সময়ে আমাকে সাহায্য করেছিল। 2013 সালে মুক্তি পাওয়ার পর থেকে 3,90,000 দর্শক এটিকে তাদের অষ্টম বার্ষিকীর চলচ্চিত্র হিসেবে রেটিং দিয়েছেন। অগণিত চলচ্চিত্রপ্রেমী এই লংবোর্ড অবতরণের দৃশ্যটিকে একটি ক্লাসিক হিসেবে বিবেচনা করেন। কেউ কেউ আবেগাপ্লুত হয়ে কেঁদেছেন, আবার কেউ কেউ জীবনে অর্থ খুঁজে পেয়েছেন। আপনি যদি প্রায়শই নিজের জীবন নিয়ে দিশেহারা ও উদ্বিগ্ন বোধ করেন, তবে আপনার অবশ্যই এই গল্পটি দেখা উচিত। তার নাম ওয়াল্টার। 42 বছর বয়সী এক অবিবাহিত পুরুষ, যিনি 16 বছর ধরে একই একঘেয়ে কাজ করে যাচ্ছিলেন এবং হারমোনি থেকে পাওয়া সামান্য বেতনে কোনো মতে সংসার চালাচ্ছিলেন। তিনি শুনতে পেলেন যে তার এক নারী সহকর্মীর বিবাহ বিচ্ছেদ হয়েছে এবং তিনি একটি ডেটিং ওয়েবসাইটে নিবন্ধন করেছেন। তিনিও গোপনে একটি অ্যাকাউন্ট খুলে ফেলেন, কিন্তু পরে দেখলেন যে তিনি তাকে বার্তা পাঠাতে পারছেন না। তিনি কাস্টমার সার্ভিসে ফোন করলে তারা জানায় যে তার তথ্য অসম্পূর্ণ, যার মধ্যে তার ভ্রমণ করা আকর্ষণীয় স্থান এবং অর্থপূর্ণ অভিজ্ঞতার মতো বিষয়গুলোও ছিল। ওয়াল্টার মজা করে বললেন যে তিনি সবসময় গ্যাস বিস্ফোরণের সম্মুখীন হন, সুপার হিরোতে পরিণত হন এবং সামরিক ব্যারাকে ঢুকে পড়েন। তিনি এমনকি তার সহকর্মীর 3 পায়ের কুকুরটার কথাও উল্লেখ করলেন। কাস্টমার সার্ভিস তাকে মনে করিয়ে দিল, অযোগ্য বুড়োরা দিবা স্বপ্ন দেখতে ভালোবাসে। মেয়েদের আকর্ষণ করতে হলে বাস্তব অভিজ্ঞতা দিয়ে তা পূরণ করতে হয়। ওয়াল্টার ফোন রেখে কোম্পানির দিকে ছুটে গেল। গিয়ে শুনল যে ম্যাগাজিনটি অধিগ্রহণ করা হয়েছে। শেষ একটি ছাপা সংখ্যার পর তারা একটি অনলাইন ওয়েবসাইটে চলে যাবে। ওয়াল্টার সঙ্গে সঙ্গে আতঙ্কিত হয়ে পড়ল। 16 বছর ধরে সে প্রতিদিন ভূগর্ভস্থ গুদামে সারা বিশ্বের বিভিন্ন ফ্রিল্যান্স ফটোগ্রাফারদের পাঠানো নেগেটিভ ডেভেলপ করে কাটিয়েছে। অনলাইন ওয়েবসাইটের জন্য যদি আর নেগেটিভ ডেভেলপ করার প্রয়োজন না হয়, তাহলে সে কি করবে? বিখ্যাত ফটোগ্রাফার শন ও কোনেল সেদিন সকালেই শেষ চালানটি পাঠিয়েছিলেন এবং ওয়াল্টারকে ধন্যবাদও জানিয়েছিলেন। বলেছিলেন যে তিনি 16 বছরে নেগেটিভ ডেভেলপ করার ক্ষেত্রে কখনো ভুল করেননি। শন বলেছিলেন তার তোলা 25তম নেগেটিভটি ছিল তার জীবনের সেরা ছবি। তিনি ইতিমধ্যেই কোম্পানির শীর্ষ ব্যবস্থাপনাকে প্রস্তাব দিয়েছিলেন যে এই ছবিটি ম্যাগাজিনের শেষ সংখ্যার প্রচ্ছদ হিসেবে ব্যবহার করা হোক। প্যাকেজটির ভেতরে একটি ওয়ালেটও ছিল, যেটিতে ওয়াল্টারের জন্য উপহার হিসেবে চিহ্নিত করা ছিল। ভেতরে ছিল লাইফ ম্যাগাজিনের মূল মন্ত্র, কয়েকটি লাইন যা নিয়ে একসময় সমস্ত কর্মচারীরা গর্বিত ছিল। অদ্ভুতভাবে শন যে 25তম নেগেটিভটির কথা বলেছিল সেটি প্যাকেজটিতে খুঁজে পাওয়া গেল না। এটি ছিল তার জীবনের সেরা ছবি, এটি হারিয়ে যেতে পারে না। ওয়াল্টার এক সত্যিকারের উভয় সংকটে পড়েছিল। যখন তার সহকর্মীরা তাকে একটি মিটিংয়ে ডেকেছিল, কোম্পানির শীর্ষ ব্যবস্থাপনা সিদ্ধান্ত নিয়েছিল শেষ সংখ্যার প্রচ্ছদে 25 সংখ্যাটি ব্যবহার করা হবে, যা শন প্রস্তাব করেছিল। নতুন ম্যানেজার প্রকাশ্যে ওয়াল্টারের কাছে ছবি দাবি করলেন। ওয়াল্টার শুধু একটা অজুহাত তৈরি করতে পারল। মিটিংয়ের পর সে প্রথমবারের মতো তার পছন্দের মানুষ শেরিলের সাথে দেখা করল, কারণ ফটোগ্রাফারদের পাঠানো পার্সেলগুলোর ব্যবস্থাপনার দায়িত্বে ছিল শেরিল। ওয়াল্টার শনের ঠিকানা খুঁজে বের করতে চেয়েছিল, কিন্তু সবাই জানত শন কখনোই বাড়িতে থাকত না এবং সেলফোন ব্যবহার করত না। কেউই তাকে খুঁজে পাচ্ছিল না। ওয়াল্টার শুধু সূত্র পাওয়ার আশায় বাকি নেগেটিভগুলো ডেভেলপ করতে পারল। সে শুনেছিল যে কোনো সমস্যা হয়েছে। শেরিল ছবিগুলো দেখতে সাহায্য করার প্রস্তাব দিল। এটা এমন কিছু যা আমি জানি না, এটা একটা থামস আপ, আর এটা সমুদ্রের ছবি। ওয়াল্টার কিছু টাকা বের করে ভালো করে দেখল। জলে একটি জাহাজের নাম প্রতিফলিত হচ্ছিল। এই সূত্র ধরে শেরিল সঙ্গে সঙ্গে অনলাইনে খুঁজতে লাগল। ইন্টারনেটের গতি এতটাই কম ছিল যে দুজনের পক্ষে সেটা খোলা সম্ভব ছিল না। তাই সে সোজা ওয়াল্টারকে তার ছেলেকে পার্ক থেকে নিয়ে আসতে বলল। ওয়াল্টার মোটেই আঠালো স্বভাবের ছিল না। দেবী ডাকলেন। দেবীর ছেলের সাথে স্কেটবোর্ডিং খেলছিল। এটাই ছিল ওয়াল্টারের একমাত্র শখ। ছোটবেলায় সে এর জন্য একটি পুরস্কারও পেয়েছিল। দেবী ফোন শেষ করার পর সে আবার অনলাইনে খুঁজে নিশ্চিত হলো যে জাহাজটি গ্রিনল্যান্ডে আছে। গ্রিনল্যান্ডের প্লেনের টিকিট নিয়ে সে ভীষণ হতাশ ছিল। কোনো মতে টিকিটের টাকা জোগাড় করতে সে তার জমানো সব টাকা শেষ করে ফেলেছিল। অফিসে ফিরে তার বস আবার ছবিগুলো চাইছিল এবং এমনকি তার বোনের দেওয়া জন্মদিনের উপহারটিও কেড়ে নেওয়ার চেষ্টা করছিল। ওয়াল্টার সোজা তার বসকে এক ঘুষি মারল। দুজনের কেউই একটি কথাও বলল না এবং তারা ঝড়ের বেগে ভবন থেকে বেরিয়ে গেল। নিউ ইয়র্কের রাস্তায় এক ভয়ঙ্কর লড়াই চলছিল, শুধুমাত্র একটি স্মৃতি বিজড়িত খেলনার জন্য। এই টিনের মানুষ, এই ছোট্ট তেলের ক্যান, হ্যাঁ, অযোগ্য লোকটা আবার দিবা স্বপ্ন দেখছিল। তার সহকর্মী আবার অফিসটা খুঁজে নিশ্চিত হয়েছিল যে শন 25তম নেগেটিভটা পাঠায়নি। কঠিন পরিস্থিতি মেনে নিয়ে শনকে খুঁজে বের করা ছাড়া আর কোনো উপায় ছিল না, নইলে ওয়াল্টার চাকরি থেকে বরখাস্ত হবে। সে তার ব্রিফকেসটা তুলে নিল এবং দৃঢ় সংকল্পে গ্রিনল্যান্ডের একটি প্লেনের টিকিট কিনল। এটাই ছিল ওয়াল্টারের জীবনের প্রথম দূরপাল্লার ভ্রমণ।
এই ছোট শহরে, যেখানে এয়ারপোর্ট টার্মিনালটা প্লেনটার চেয়েও ছোট ছিল, সে একটা গাড়ি ভাড়া করে সবচেয়ে ভিড় ভরা বাড়ে গেল। যেইমাত্র সে একটা ছোট বুট ককটেল কিনল, একজন মাতাল তার গায়ে হেলান দিয়ে মাতাল অবস্থায় ওয়াল্টারের মুখে খোঁচা দিল। দুজনে রাগে এবং অকারণে মারামারিতে জড়িয়ে পড়ল। অবশেষে যিশু 5 মিনিট পর সে ক্রুদের কাছে রসদ পৌঁছে দিতে হেলিকপ্টারটি ওড়াতে যাচ্ছিল। তুমি ওয়াল্টারের জন্য কিছু পোড়াতে পারো, সে বলল, হাঁটু গেড়ে বসে তার মদের বিশাল মগটা দেখিয়ে। তারপর সে উঠে দাঁড়ানোর জন্য দেওয়ালে হেলান দিল আর দেখল থামগাই মাতাল হয়ে তার কুকুরের সাথে তর্ক করছে। ওয়াল্টার দ্বিধায় পড়েছিল। সে শনকে খুঁজে পেতে চেয়েছিল, কিন্তু সমুদ্রে মরতেও চায়নি। থামগাই যখন হেলিকপ্টারটি চালু করল, ওয়াল্টার আবার তার দেবী শেরিলের কথা ভাবল। যদি সে হেলিকপ্টারে না ওঠে এবং শনকে খুঁজে না পায়, তাহলে সে শুধু তার চাকরিই হারাবে না, বরং তাকে পাওয়ার সুযোগও চিরতরে হারাবে। 42 বছর কেটে গেছে, সে আর কাপুরুষ থাকতে পারে না। হেলিকপ্টারটি ওড়ার মুহূর্তে ওয়াল্টার হঠাৎ দৌড়ে কেবিনে ঢুকে পড়ল। সে আঁকড়ে ধরল। একটি বিশাল ঢেউ আঁচড়ে পড়ল, কিন্তু পাইলট ওয়াল্টারকে বলল পা রাখার জন্য সঠিক সুযোগ খুঁজতে। কি বলতে চাইছো? তুমি কি জাহাজে লাফিয়ে উঠবে? আমরা তো চলে যাচ্ছি, কিন্তু তোমাকে এখনই চলে যেতে হবে। যাও 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 যাও। দেখা গেল পাইলট চেয়েছিল ওয়াল্টার যেন বাঁ দিকের রাবারের ডিঙিটায় লাফিয়ে ওঠে, কিন্তু এখন অনেক দেরি হয়ে গেছে। ওয়াল্টার সমুদ্রে হাবুডুবু খাচ্ছে আর লাইফ বোটটা কাছে আসার চেষ্টা করছে। ঠিক তখনই একটা হাঙর তার শিকারকে দেখতে পেল। সেটা তার 20 দাঁত বের করে আক্রমণ করল। ওয়াল্টার মরিয়া হয়ে তার ব্রিফকেস দিয়ে নিজেকে রক্ষা করল। বেশ কয়েক দফা লড়াইয়ের পর ক্যাপ্টেন একটা সুনির্দিষ্ট সিদ্ধান্ত নিলেন। উত্তাল সমুদ্রের বর্ণনা দিয়ে ওয়াল্টারকে হাঙরটাকে মেরে ফেলতে বললেন। তিনি এমনকি ইচ্ছা প্রকাশ করলেন যে তিনি নিজেও যদি সমুদ্রে ঝাঁপিয়ে পড়তে পারতেন আর ওই বুড়ো লোকটার সাথে একটা লড়াই করতে পারতেন। আমাকে একটা তাজ দাও, আমি তোমাকে একটা দেব, আমি তোমাকে একটা দেব। ওয়াল্টার কখনো ভাবেনি তার প্রথম অভিযানটা এত রোমাঞ্চকর হবে। দুর্ভাগ্যবশত শন জাহাজে ছিল না। সে 4 ঘন্টা আগেই আইসল্যান্ডে চলে গিয়েছিল। যেহেতু সে ইতোমধ্যেই সেখানে পৌঁছে গিয়েছিল, ওয়াল্টার নিজেকে সামলে নিয়ে আইসল্যান্ডের ঘাটে তার সাথে দেখা করার জন্য একটি মাছ ধরার নৌকায় চড়ে বসল। ঘাটে কিছুটা নতুন একজন নাবিক ওয়াল্টারকে সঠিক পথ দেখিয়ে দিল এবং তাকে তাড়াতাড়ি একটি সাইকেল নিয়ে নিতে বলল, কারণ একদল নাবিক মজা করার জন্য ক্লাবে যেতে উদ্গ্রীব ছিল। নাবিকদের উল্লাসের মধ্যে ওয়াল্টার ভিড় ঠেলে পথ করে এগিয়ে গেল। সে তার একমাত্র সাইকেলটি নিয়ে সফলভাবে বেরিয়ে পড়ল। আইসল্যান্ডের জনমানবহীন মহাসড়ক ধরে তীব্র গতিতে ছুটতে লাগল। মুহূর্তের মধ্যে চারপাশে সবুজ প্রকৃতি বদলে গেল। আঁকাবাঁকা রাস্তা আর গভীর গলিগুলো অজানা দিগন্ত পর্যন্ত বিস্তৃত ছিল। ওয়াল্টার স্বপ্ন আর বাস্তবের মধ্যে কোনো পার্থক্য করতে পারছিল না। সে শূন্য দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে রইল। পাখিরা ডানা ঝাপটাচ্ছিল, তাদের রূপ যেন এক দেবীর হাসিতে রূপান্তরিত হচ্ছিল। ওয়াল্টার মন্ত্রমুগ্ধ হয়ে গেল। তারপর সে রাস্তার পাশের একটি সাইনবোর্ডে জোরে ধাক্কা খেল। সাইকেলটি বিধ্বস্ত হয়ে গেল এবং সেটি ফেলে আসতে হলো। সে দৌড়াতে শুরু করল। ক্লান্ত অবস্থায় সে রাস্তার ধারে একটা ছেলেকে লংবোর্ড নিয়ে খেলতে দেখল। জিনিসটা দেখতে বেশ আকর্ষণীয় ছিল। দেবীপুত্র যে এটা পছন্দ করে তা মনে পড়তে সে ওটার বদলে একটি রাবারের খেলনা নিল। হ্যাঁ, এতে শরীর টানটান করতে খুব মজা। ওঠো। গোলগাপ ছেলেটির পরামর্শে ওয়াল্টার সফলভাবে লংবোর্ডটি বিনিময় করতে পারল। ওয়াল্টার হোটেলের মালিককে শনের ব্যাপারে জিজ্ঞাসা করল। মালিক বললেন শন দক্ষিণের একটি ছোট শহরের বিমানবন্দরে গেছে। তার কথা শেষ হওয়ার আগেই ওয়াল্টার দক্ষিণ দিকে তার দৌড় শুরু করল। আঁকাবাঁকা ঢালু রাস্তার দিকে মুখ করে যত দ্রুত সম্ভব শনকে ধরার জন্য সে তার হাতের তালুতে পাথর বেঁধে একটি লংবোর্ডে পা রাখল এবং একজন পাকা স্কেটবোর্ড ট্রেনারের মতো পাহাড়ি রাস্তা ধরে তীব্র গতিতে ছুটতে লাগল, যা ছিল তার জীবনের সবচেয়ে রোমাঞ্চকর ডাউনহিল রাইড। একেবারে নিচে ঝুঁকে বাঘগুলোতে নিচু হয়ে তার শৈশবের এই আবেগই তাকে এত সাবলীলভাবে রাইড করার দক্ষতা দিয়েছিল। আইসল্যান্ডের শীতল বাতাস প্রাপ্তবয়স্ক জীবনের সমস্ত দুশ্চিন্তা দূর করে দিল। একক্ষণের জন্য তার মনে হচ্ছিল যেন সে তার শৈশবে ফিরে গেছে। সে সত্যিই অনুভব করছিল। অদ্ভুতভাবে সে যে শহরের দিকে যাচ্ছিল সেটা জনশূন্য ছিল। হঠাৎ এই বিপদ সংকেত ওয়াল্টারকে আরও হতভম্ব করে দিল। ভাগ্যক্রমে সোজা রাস্তা থেকে আসা সরাইখানার মালিকও তার পিছু নিয়েছিল। দুজন দুজনের কথা বুঝতে পারছিল না এবং অসংলগ্নভাবে ইশারা করছিল। মাথার উপর দিয়ে একটি বিমান উড়ে গেল। ওটা ছিল ফটোগ্রাফার শন। সে বিমানে নিজেকে বেঁধে নিল এবং কাছে থাকা অগ্নুৎপাতিতরত আগ্নেয়গিরির দিকে উড়ে গেল। ওয়াল্টার অবশেষে বুঝতে পারল তার আইসল্যান্ডীয় বন্ধু কি বোঝাতে চেয়েছিল। আগ্নেয়গিরিতে অগ্নুৎপাত হচ্ছে। সে দ্রুত গাড়িতে লাফিয়ে পড়ল। গাড়িটা শহর থেকে দ্রুত গতিতে বেরিয়ে যেতেই আগ্নেয়গিরি ছাইয়ে ঢেকে গেল। ভাগ্যবশত তারা দুজন শেষ পর্যন্ত নিরাপদে পালিয়ে যেতে পারল। ওয়াল্টার বারবার তার আইসল্যান্ডীয় ভাইকে ধন্যবাদ জানাচ্ছিল। লোকটি যদি তাকে খুঁজে বের করতে না ফিরে আসত, তাহলে সে আইসল্যান্ডেই আজীবনের জন্য মারা যেত। ফাস্ট ফুড রেস্টুরেন্টে বসে ওয়াল্টার তার সাম্প্রতিক খরচের হিসাব কষল। তার জমানো টাকা প্রায় শেষ হয়ে গিয়েছিল। হতাশ হয়ে সে কাজকে অজুহাত হিসেবে ব্যবহার করল। সে শেরিলকে ফোন করল। দূরত্ব থাকা সত্ত্বেও তারা গত দুদিনের অভিজ্ঞতা নিয়ে কথা বলল।
কথাবার্তা তাদের শৈশবে ফিরে গেল, যেখানে সে ফাস্টফুড রেস্টুরেন্টে কাজ করার দিনগুলির কথা এবং তার বাবা তাকে স্কেটবোর্ডিং শেখানোর সেই আনন্দের দিনগুলির কথা বলছিল। শেরিল স্পষ্টতই আগ্রহী ছিল। বহু বছরের মধ্যে এই প্রথম ওয়াল্টার তার কাছে মন খুলেছিল। ফোনের শেষে সে উল্লেখ করল যে কোম্পানি গণহারে কর্মী ছাঁটাই শুরু করেছে, কিন্তু ওয়াল্টার বুঝতে পারল যে সে আর এসব নিয়ে মাথা ঘামাচ্ছে না। এই মুহূর্তে সে তার দেবীকে বলতে চাইছিল যে সে তার ছেলের জন্য আইসল্যান্ড থেকে একটি উপহার আনলো। ওয়াল্টার যখন নিউ ইয়র্কে ফিরল, তার নতুন বস ছবিগুলো দাবি করতে এলো। সে দেখাতে পারল না এবং সবার সামনে তাকে বরখাস্ত করা হলো। হেই, আমার অফিসে 10 লক্ষেরও বেশি নেগেটিভ এসেছে, আমি একটাও হারাইনি। এটা একটা ফলকে লিখে তোমার পরের চাকরিতে টাঙিয়ে দিও। শোক করার আগেই সে শুনল তার দেবীকেও বরখাস্ত করা হয়েছে। ওয়াল্টার সাহস সঞ্চার করে তার লংবোর্ডটা হাতে নিয়ে তার দরজায় টোকা দিল, কিন্তু একজন অপরিচিত লোক দরজা খুলল। সে বেশ অবাক হয়ে চুপচাপ লংবোর্ডটা দরজার কাছে রেখে চুপিসারে সরে পড়ল। তার টাকা চলে গেছে, ওয়াল্টার চাকরি হারালো, তার ভালোবাসা উধাও হয়ে গেল এবং সে পুরোপুরি হতাশ হয়ে গেল। এমনকি নিজের ভুলের জন্য শনকে কিছুটা দোষারোপ করা শুরু করল। সে তার মানিব্যাগটা ময়লার ঝুড়িতে ফেলে দিল, তারপর শনের তোলা ছবিটা তুলে নিয়ে ভালো করে দেখতে লাগলো। হঠাৎ সে একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করল। ছবিটা ছিল তার মায়ের পিয়ানোর। ওয়াল্টার তাড়াতাড়ি তার মাকে জিজ্ঞাসা করল কি হয়েছে। তার মা বললেন যে 1 সপ্তাহ আগে শন তাদের বাড়িতে এসেছিল এবং বিশেষভাবে ওয়াল্টার সম্পর্কে অনেক প্রশ্ন করেছিল। তিনি শুনেছেন যে পিয়ানোটা তার বাবা তার মাকে উপহার দিয়েছিলেন, যার সাথে অনেক আবেগ জড়িত। শনই ছবিটা তুলেছিল এবং তার আগামী শুটিংয়ের পরিকল্পনাগুলো জানিয়েছিল। প্রথমে আইসল্যান্ডে আগ্নেয়গিরির শুটিং করতে, তারপর হিমালয়ে তুষার ঝড়ের শুটিং করতে। তাকে ইতোমধ্যেই চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। ওয়াল্টার আর শনের সাথে দেখা করতে যেতে চায়নি, কিন্তু তার মা বললেন, তুমি আর শন বন্ধু। সে আমাকে বলেছিল যে তার কাজটা ঠিক যেমনটা সে আশা করেছিল সেভাবে বাস্তবায়ন করার জন্য তুমিই সবচেয়ে বেশি পরিশ্রম করেছ। সর্বোপরি তোমরা 16 বছর ধরে অংশীদার। যাই হোক না কেন, তোমার শেষ অংশটা শেষ করা উচিত। ওয়াল্টার ব্যাগ গুছিয়ে নিল, যাবার জন্য প্রস্তুত। মজার ব্যাপার হলো তার ভ্রমণ আর অভিযানের প্রায় সমস্ত সরঞ্জামই 20 বছর আগে কেনা হয়েছিল। তখন প্রথম পদক্ষেপটা নেওয়ার সাহস তার হয়নি। সে তার পুরনো ভ্রমণের ব্যাগটি বয়ে নিয়ে যাচ্ছিল আর তার প্রাপ্তবয়স্ক জীবনের যাত্রা লিপিবদ্ধ করার জন্য ব্যবহার করছিল তার শৈশবের ভ্রমণের নোটবুক। হিমালয়ের পাদদেশে খাড়া পাহাড়ের গায়ে ঝুলে থাকা একটি জলপ্রপাতের পাশ দিয়ে যাওয়ার সময় 2 পথপ্রদর্শক আরোহীদের উদ্দেশ্যে এক প্রাচীন আশীর্বাদ জানাতে ডালপালা ছুড়ে দিল। তারা পাহাড়ের কিনারে প্রশিক্ষণ নিচ্ছিল, বরফে ঢাকা পর্বতমালা পাড়ি দিচ্ছিল আর দুপুরের খাবারে পাতা খাচ্ছিল। প্রকৃতির মাঝে সুখ সবসময় সহজ। 18,000 ফুট উচ্চতায় হাড় কাঁপানো তুষারঝড়ের মোকাবিলা করে বিশাল হিমবাহের উপর দিয়ে হাঁটার সময় ওয়াল্টারের চেতনা তুষারকণার মতো ভেসে বেড়াচ্ছিল। অবশেষে 2 পথপ্রদর্শক থেমে ওয়াল্টারকে সঠিক পথ দেখালো। বিশাল আকাশ আর মর্তের মাঝে একা তার লাল পর্বতারোহণের পোশাকটি তার আবেগপূর্ণ স্বরব্যথাকে লিপিবদ্ধ করছিল। শনকে খুঁজে বের করার এই যাত্রাপথে পাহাড়ের চূড়ায় এসে যেন সে নিজেকেই খুঁজে পেল। ডেটিং ওয়েবসাইট থেকে ওয়াল্টারের কাছে আরও একটা ফোন আসলো। পেছন থেকে কেউ একজন তাকে ডেকে আস্তে কথা বলতে বলল। ঘুরে তাকিয়ে দেখল কম্বলে মোড়া এবং সানগ্লাস পরা একজন লোক। সে ছিল শন। শন তার ক্যামেরা নিয়ে এক মনে সামনের দিকে তাকিয়েছিল। ওয়াল্টার না জিজ্ঞাসা করতে পারল না। সামনের দিকে গভীরভাবে মনোযোগ দিয়ে ওয়াল্টার 25 নম্বর নেগেটিভের ব্যাপারে জিজ্ঞাসা করল। শন বেশ অবাক হয়ে বলল, নেগেটিভটা কি মানিব্যাগের ভেতরে নেই? দেখা গেল 25 নম্বর নেগেটিভটাই ছিল আসল উপহার, আর মানিব্যাগটা ছিল শুধু মড়ক। ওয়াল্টার সঙ্গে সঙ্গে প্রচণ্ড বিরক্ত হলো, কারণ সেই তো মধ্যেই মানিব্যাগটা ময়লার ঝুড়িতে ফেলে দিয়েছিল। শন বেশ অনুতপ্ত ছিল, বলল ছবিটা সত্যিই সুন্দর, কিন্তু শন তাকে ক্যামেরার দিকে টেনে নিল। ওয়াল্টার আরও কিছু জিজ্ঞাসা করতে চাইছিল, কিন্তু লেন্সের ওপর একটা তুষার চিতা দেখা গেল। শন কোচকুচে নীরবে সেটার প্রশংসা করল, কিন্তু শাটার টিপতে দ্বিধাবদ্ধ হলো। তুমি কি ওটা ক্যামেরাবন্দি করবে না? মাঝে মাঝে আমি করি না, যদি কোনো মুহূর্ত আমার ভালো লাগে, এমনকি ব্যক্তিগতভাবেও আমি কোনো ঝামেলা বা ডিস্টার্ব করতে চাই না। আমি শুধু এখানেই থাকতে চাই। শন শেষ পর্যন্ত শাটার টিপেনি, কারণ কোনো মুহূর্তকে মন থেকে উপভোগ করার জন্য অন্যের মতামতের তোয়াক্কা করতে হয় না। তার জীবনটা কখনোই শুধু দর্শনীয় স্থান ঘুরে বেড়ানোর মধ্যে সীমাবদ্ধ ছিল না। সে শুধু ছবি তোলার জন্য ছবি তোলে না। তুষারঝড় শেষ হলে শন ঘুরে পাহাড় থেকে নিচে নেমে আসলো এবং কয়েকজন পর্বতারোহীদের সাথে ফুটবল খেলতে লাগলো। এটা হয়তো ওয়াল্টারের জীবনের সবচেয়ে স্মরণীয় অভিজ্ঞতা। সর্বোচ্চ উচ্চতায় ফুটবল ম্যাচ। সেই মুহূর্তে সে তার সমস্ত দুশ্চিন্তা আর অস্বস্তি ভুলে গেল। এটা ছিল বহুদিন আগে হারিয়ে যাওয়া এক স্বস্তির অনুভূতি। তার মনে পড়ল লাইফ ম্যাগাজিনের উদ্দেশ্য, পরস্পরের সাথে যোগাযোগ রাখা এবং জীবনকে অনুভব করা। এটাই জীবনের উদ্দেশ্য। শেষ পর্যন্ত ওয়াল্টার কখনোই জানতে পারল না 25 নম্বর ছবিটি আসলে কি ছিল। সে তার ব্যাগপত্র গুছিয়ে নিউ ইয়র্কে ফিরে আসলো। সংসার চালাতে তার মাকে পিয়ানোটা বিক্রি করে দিতে হয়েছিল। যদিও তার ছেলে বেকার ছিল, তবুও পরিবারটিকে ভালোভাবেই চলতে হবে। তার মা ওয়াল্টারকে চেকটা ধরালেন এবং তারপর সেই মানি ব্যাগটা বের করলেন, যেটা ওয়াল্টার আগে ফেলে দিয়েছিল। হ্যাঁ, ইনি হলেন মা।
তিনি সব সময় তার ছেলে মেয়েদের ফেলে রাখা জিনিসগুলো কুড়িয়ে নেন। তিনি তার ব্যাগ খোলেন এবং অবশেষে 25 নম্বর নেগেটিভটি খুঁজে পান। তারপর ওয়াল্টার কোম্পানিতে ফিরে আসে। তার বসের অফিসে হুট করে ঢুকে দেখে একদল ম্যানেজার চূড়ান্ত প্রচ্ছদ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। দাঁড়ান, আমি দুঃখিত, এখানে আপনার অনুমতি নেই। আপনি এখন আর এখানের কর্মচারী নন। সবাইকে ধন্যবাদ। দুঃখিত। এটা শনের পাঠানো ছবি। 25 নম্বর, আপনার হাতে 2 দিন সময় আছে। বস মুহূর্তের জন্য হতবাক হয়ে যান। ওয়াল্টার তাকে জিজ্ঞাসা করে সে কোম্পানির মূল মন্ত্র বোঝে কিনা। বস মুহূর্তের জন্য বাকরুদ্ধ হয়ে যান। এটা তুমিই করো টেড, তুমি লোকজনকে চাকরি থেকে ছাড়িয়ে দাও। কিন্তু তোমার জানা উচিত যে ওই লোকগুলো সত্যিই এই প্রতিষ্ঠানটা গড়ে তোলার জন্য অনেক পরিশ্রম করেছে। তারা এই লোগোতে বিশ্বাস করে। আমি বুঝতে পারছি তোমার ওপর আদেশ আছে, তোমার যা করার তোমাকে তা অবশ্যই করতে হবে, কিন্তু তোমার এতটা অভদ্র হওয়ার দরকার নেই। একটা ভ্রমণ আর অভিযান হয়তো সরাসরি কারোর জীবন বাঁচাবে না, পত্রিকাটা হয়তো বন্ধ হয়ে যাবে আর পিয়ানোটাও বিক্রি হয়ে যাবে, কিন্তু এই অভিযানের পর তার জীবন নিশ্চিতভাবেই অনেক সমৃদ্ধ হয়েছে। যেদিন সেই পত্রিকাটির শেষ সংখ্যা বেরোলো, সেদিন ওয়াল্টারের সাথে শেরিলের আবার দেখা হলো। শেরিল তাকে জিজ্ঞাসা করলো এতদিন সে চুপ কেন ছিল। গত কয়েকদিনের রোমাঞ্চকর অভিযানের কথা বলতে গিয়ে ওয়াল্টার তোতলাতে লাগলো। শেরিলও এই সুযোগে ব্যাখ্যা করল যে সেদিন যে লোকটি দরজা খুলেছিল সে তার প্রাক্তন স্বামী ছিল এবং সে কেবল বাচ্চার জন্য এসেছিল। ভুল বোঝাবুঝিটা মিটে যাওয়ার পর তারা একসাথে হাঁটছিল। একটা খবরের কাগজের দোকানের পাশ দিয়ে যাওয়ার সময় তারা অবশেষে 25 নম্বর নেগেটিভটির আসল রূপ দেখতে পেল। দেখা গেল যে শনের তোলা সেরা ছবিটি ছিল ওয়াল্টারের একাগ্রচিত্তে কাজ করার একটি দৃশ্য। আসলে জীবনটাকে সবসময় বিশাল অভিযানের মতোই হতে হবে এমন কোনো কথা নেই। সাধারণ মানুষ হিসেবে যদি আমরা ধারাবাহিকভাবে একটি সাধারণ কাজকেও নিষ্ঠার সাথে করি, সেটাই সবচেয়ে বড় অসাধারণ কাজ। তাই আপনি যদি সবসময় উদ্বিগ্ন থাকেন, তাহলে আপনার বোঝা উচিত যে একটি উদ্দীপনামূলক সিনেমা, একটি মনোমাতানো বই, একটি স্বতঃস্ফূর্ত ভ্রমণ, এই জিনিসগুলো আপনার জীবনকে সঙ্গে সঙ্গে বদলে দিতে পারে না, কিংবা পৃথিবীটাও হঠাৎ করে আরও ভালো জায়গা হয়ে যাবে না। কারণ জীবন অগণিত ছোট